টু মাই চ্যানেল আলিজুয়াল স্টাডি। বন্ধুরা, আজ আমাদের বিষয় হলো কার্যক্ষমতা ও শক্তি সম্বন্ধে ইম্পর্টেন্ট যে গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আছে সেগুলোর সম্বন্ধে আলোচনা করব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম কোশ্চেন কী আছে। দেখো, এসআই পদ্ধতিতে কার্যের পরম একক কী, তাই তো। তো আমরা কি জানি কার্য সমান কী? কার্য সমান হলো আমাদের বল ইন্টু সরণ। ঠিক আছে, কার্য সমান আমাদের বল ইন্টু সরণ। তো সেই জন্য আমাদের কার্যের পরম একক কী হয়ে যাবে? তো কার্যের পরম একক যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে জুল। কারণ আমরা বলের একক কী জানি, বলের একক হলো নিউটন। ঠিক আছে, এবং সরণের একক যেটা তোমার মিটার বা সেন্টিমিটার, নিউটন মিটার, এটাকেই তোমার বলা হচ্ছে যে জুল। ঠিক আছে, তো কার্যের পরম একক হয়ে গেল জুল। এরপর দেখো নেক্সট কোশ্চেন আছে, একটা বস্তুকে উলম্বভাবে যদি করা হয়, একটা বস্তুকে যদি ঊর্ধ্বমুখে উলম্বভাবে উৎক্ষেপিত করা হলে কী হবে? শীর্ষবিন্দুতে এর শক্তি সর্বোচ্চ হবে, না শীর্ষবিন্দুর এর শক্তি সর্বনিম্ন, না এর শক্তির মান ধ্রুবক, না কোনোটিই নয়। যদি একটা বস্তুকে যদি ঊর্ধ্বমুখে উলম্বভাবে যদি করা হয়, উৎক্ষিপ্ত করা হলে কী হবে কেসটা? সেটা হবে যে শক্তির মানটা কিন্তু ধ্রুবক থাকবে। যেভাবে উৎক্ষিপ্ত করা হোক না কেন, ছুড়ে দেওয়া হোক না কেন, সেটা শক্তির মানটা কী হবে? ধ্রুবক হবে। এবার দেখো নেক্সট কোশ্চেন আছে, যখন কোনো বস্তুর গতির অভিমুখে বল ক্রিয়াশীল হয় তখন এর গতিশক্তি কী হবে? অর্থাৎ ধরো একটা বস্তু আছে, এই বস্তুটাকে ধরো, এই বস্তুটার গতি হচ্ছে ওপর দিকে। ঠিক আছে, এরপর দেখো একটা বল, এই বস্তুটার গতি এটা না, এটা বলতো, ধরো একটা ওপরে এটা একটা আছে। তো এরপর কী আছে, এখান থেকে একটা বস্তু আছে, এই বস্তুটার গতি হচ্ছে এইদিকে, এবং যদি একটা বল যদি পেছন থেকে এই দিক থেকে প্রয়োগ করা হয়, তাহলে কী হবে? এর যে গতি প্লাস বলের গতি দুটো একসাথে নামবে। তার ফলে কী হবে? গতিশক্তি যেটা আগে নিজের যে শক্তি, গতিশক্তি অনুযায়ী নামছিল, সেটা কী হবে? সেকেন্ডে বেড়ে যাবে। তার ফলে কী হবে? এটা কেসটা যেটা হবে তোমার গতিশক্তি কী হবে? বেড়ে যাবে, তাহলে বৃদ্ধি পাবে এখানে। এবার দেখো, একটা বস্তু যদি এফ বলের প্রভাবে ভি বেগে গতিশীল হয়, তাহলে বস্তুটির ক্ষমতা। দেখো, আমরা বস্তুটির ক্ষমতা সমান কী জানি? বেগ ইন্টু ফোর্স, বেগ ইন্টু বল, তাহলে হয়ে যাবে এফ ভি। এবার দেখো নেক্সট কোশ্চেনে দেখো, নিচের কোনটি ক্ষমতার একক নয়? তাই তো। দেখো, ক্ষমতার একক হচ্ছে সিজিএস পদ্ধতিতে ওয়াট। ভোল্ট অ্যাম্পিয়ারও তোমার ক্ষমতার একক, কারণ আমরা পাওয়ার সমান জানি ভি ইন্টু আই, অর্থাৎ ভি এর একক এখান থেকে ভোল্টেজ একক ভোল্ট পেয়ে যাবো, আর তোমার এখান থেকে অ্যাম্পিয়ার পেয়ে যাবো এখান থেকে, যেটা কারেন্টের একক। তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার ঠিক আছে। নিউটন পার মিটার সেকেন্ড, নিউটন মিটার সেকেন্ড ইনভার্স, আর সেটা হচ্ছে ক্ষমতার একক, কারণ ক্ষমতা হয়ে গেল তোমার যেটা বল কার্য বাই সময়, কার্য বাই সময়, কার্য একক আমরা জানি নিউটন পার মিটার, নিউটন মিটার, এবং বাই সেকেন্ড ইনভার্স, তাহলে এটাও হয়ে গেল। এবং কিলোওয়াট ঘন্টা তো ক্ষমতার একক বটে, তাহলে নিউটন পার মিটার সেকেন্ড ইনভার্স, সেকেন্ড টু ইনভার্স হয়ে যাবে, সেকেন্ড টু ইনভার্স হয়ে যাবে, কারণ কার্য হচ্ছে যে বল ইন্টু সরণ আছে ওটা। তো নিউটন মিটার পার সেকেন্ড ইনভার্স, সেকেন্ড টু ইনভার্স হতো, কিন্তু এটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, সেই কারণে এটা হবে না। কারণ আমরা জানি যে ক্ষমতা সমান কি? ক্ষমতা সমান হচ্ছে বল ইন্টু সরণ বাই সময়, তাই তো। আর বল ইন্টু সরণ বাই সময়, তাহলে ক্ষমতা সমান আছে আবার পরবর্তীতে আসা যায় বল ইন্টু বেগ। তাই এক্ষেত্রে যেটা হবে যে নিউটন মিটার সেকেন্ড ইনভার্স হবে না, নিউটন মিটার সেকেন্ড টু ইনভার্স হয়ে যাবে। নিউটন মিটার সেকেন্ড টু ইনভার্স হবে, তার জন্য এটার অ্যান্সার হয়ে যাবে নিউটন মিটার সেকেন্ড ইনভার্স। অর্থাৎ এই এককটা কিন্তু ক্ষমতার একক নয়, কিন্তু বাকিগুলো কি? বাকিগুলো ক্ষমতার একক। না, সরি, ক্ষমতার একক এটাও বটে, নিউটন মিটার পার সেকেন্ড ইনভার্স, কিন্তু কিলোওয়াট ঘন্টা নয়। কারণ হচ্ছে যে ক্ষমতার এককই হচ্ছে যে তোমার ওয়াট, ওয়াট দিয়ে প্রকাশ করা হয়, ওয়াট দ্বারা ব্যবহারিক একক হচ্ছে ওয়াট। কিলোওয়াট ঘন্টা কিছু হয় না, ওয়াট যাকে বলা হয়। ঠিক আছে, এবার দেখো নেক্সট কোশ্চেনে চলে যাবো। তো দেখো, এখানে বলা আছে শক্তির মাত্রিক সংকেত কী? তো শক্তি হচ্ছে যে তোমার কাকে বলছে? প্রথমে যে কোনো বস্তুর যে কার্য করার সামর্থ্য, সেটাকেই শক্তি বলছে। এবার যে কার্য আমরা কি জানি? বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, বলের মাত্রা ইন্টু
সরণের মাত্রা, ঠিক আছে, বলের মাত্রা ইন্টু সরণের মাত্রা, সরণের মাত্রা। তাহলে কার্যের মাত্রা এবং শক্তির মাত্রার সংখ্যা যখন এক, তাহলে বলের মাত্রা আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর সরণের মাত্রা ইন্টু এল একটা হয়ে যাবে, তাহলে এর যে মাত্রাটা হবে এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা হয়ে যাবে শক্তির মাত্রা। তাহলে এই অ্যান্সারটা আমরা পাবো, শক্তির মাত্রা এখান থেকে পেয়ে গেলাম এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু, ঠিক আছে। তো এম এল টু টি টু দি পাওয়ার মাইনাস টু। এরপর আসছে গতিশক্তি ঋণাত্মক কি হতে পারে? না, কখনোই হতে পারে না, কারণ যে কোনো বস্তুরই একটা গতিশক্তি হবে, কারণ এবং গতিশক্তি না থাকলে বস্তুটা চলবে কী করে। এরপর গতিশক্তি শূন্য হতে পারে না, গতিশক্তি কমতে পারে বা বাড়তে পারে, কিন্তু ঋণাত্মক হতে পারে না কখনো। গতিশক্তি কোনো দিন ঋণাত্মক, একটা গাড়ির বেগ -3 কিলোমিটার পার ঘন্টা আমি কোনো দিন বলতে পারি না, -3 কিলোমিটার বলতে পারি না, কারণ সেটা একটা নির্দিষ্ট বেগ থাকবে সবসময়, কিন্তু তোমার নেগেটিভ হবে না। এবার সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের সময় কি কার্য হবে? না, কার্য হবে না। সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন একটা নির্দিষ্ট জায়গাতেই ফিরে আসছে, কিন্তু আমরা কার্যের সংজ্ঞাটা কি জানি, কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করলে যদি বলের প্রয়োগ বিন্দু সমান হয় তাহলে তাকে বলা হচ্ছে কার্য, কিন্তু এখানে কোনো বল প্রয়োগ করা হচ্ছে না, ফলে এটা কার্য একটা হবে না, প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে না, ঠিক আছে। এবার একটা দেখো, একটা উড়ন্ত বিমানের শক্তি হলো কি, দেখো উড়ন্ত বিমান যখন রয়েছে ওর একটা নিজস্ব আকার পরিবর্তন হচ্ছে, উড়ছে, এবং একটা ওর নিজের মধ্যে গতিশক্তিও রয়েছে, তার ফলেই উড়ে উড়ে যাচ্ছে, তার ফলে এটা অ্যান্সার হয়ে যাবে স্মৃতিশক্তি ও গতিশক্তি উভয়ই। একটা উড়ন্ত বিমানের গতি শক্তি, স্মৃতিশক্তি এবং গতিশক্তি উভয়ই। এই শক্তির মাত্রার সংকেত, এই কোশ্চেনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর দেখো নেক্সট কোশ্চেন চলে যাবো, একটা দম দেওয়া খেলনায় শক্তির যে রূপান্তর ঘটে তা হলো, সেটা হচ্ছে তোমার স্মৃতিশক্তি থেকে গতিশক্তি। কারণ একটা দম দেওয়া খেলনা কী থাকে, কিছুক্ষণ দম দিলে সেটা কিছুক্ষণ চলতে থাকে, ঠিক আছে। এটা একটা স্মৃতিশক্তি ছিল, মানে স্থির ছিল, তার ফলে এটা দম দেওয়ার ফলে কী হলো, এটা গতিতে পরিণত হলো, তাহলে স্মৃতিশক্তি থেকে গতিশক্তি হলো। এরপর দেখো বল সরণ লেখচিত্র দ্বারা অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি কী নির্দেশ করে? এটা হচ্ছে তোমার কার্য নির্দেশ করে, কিন্তু আমরা কারণ আমরা কার্য জানি, কার্য সমান কী জানি, কার্য সমান যেটা জানি তোমার বল ইন্টু সরণ, বল ইন্টু সরণ, আমরা জানি কার্য সমান হচ্ছে বল ইন্টু সরণ, অর্থাৎ বল প্রয়োগ করে সরণের যে হয় সেটা হচ্ছে আমাদের কার্য। তাহলে এই কার্য বল সরণ দ্বারা লেখচিত্র দ্বারা এবং অক্ষদ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রটি নির্দেশ করে কার্য। এরপর দেখো আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো নেক্সট কোশ্চেন কী আছে, একটা বলকে যদি উপরের দিকে ছড়া হয়, ঠিক আছে, এরপর এর ঊর্ধ্বগতির ক্ষেত্রে কী হবে? তো এর যে ঊর্ধ্বগতি সেটার ক্ষেত্রে তোমার এর যে স্মৃতিশক্তি থাকবে সেটা কী হবে, বৃদ্ধি পাবে, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। কারণ আমি যখন বলটা উপরের দিকে নিয়ে যাচ্ছি, তো সেটার ক্ষেত্রে কী হবে, বলটার যে একটা স্মৃতিশক্তির অভিকর্ষজ ত্বরণের অভিকর্ষ বলের বিরুদ্ধে যে কার্য করতে হয়, এবং তার জন্য যে ব্যয়িত শক্তি ওই বস্তুতে অভিকর্ষীয় স্মৃতিশক্তির ওপর সঞ্চিত থাকে, ঠিক আছে। তো কী হলো, উপর দিকে যখন নিয়ে যাচ্ছি তাহলে এর স্মৃতিশক্তিটা বাড়তে থাকবে। এরপর দেখো, একটা বস্তুর যদি গতিবেগ দ্বিগুণ করা হলো, তার গতিশক্তি পূর্বের কী হবে, সমান হবে নাকি দ্বিগুণ হবে? কোশ্চেন দেখো, একটা বস্তুর যদি গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি, এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় বারবার দেয়, বিভিন্ন পরীক্ষায় গ্রুপ ডি, ডাব্লিউপি এবং কেপির বিভিন্ন পিএসসি বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেনটা বারবার দেয়, যে একটা বস্তুর যদি গতিবেগ দ্বিগুণ হলে তার গতিশক্তি পূর্বের কী হবে। দেখো এই কোশ্চেনটা করার জন্য কী বলেছে, গতিবেগ দ্বিগুণ, তাই তো। তো এই কোশ্চেনটা করার জন্য দেখো তোমাদেরকে একটা কথা বলি, যেটা আমরা গতিশক্তি সমান কী জানি, হাফ এমভি স্কোয়ার, তাই তো, হাফ এমভি স্কোয়ার। এখন বলে যদি এখানে আমরা কী জানি, এম সমান হচ্ছে মাস, এম সমান আমরা এখানে জানি মাস, তাই তো। ভি সমান কি, বেগ বা ভেলোসিটি যাকে বলা হচ্ছে, ভেলোসিটি, ঠিক আছে। এবার দেখো বলেছে যদি গতিশক্তি বলা হচ্ছে কি দ্বিগুণ করা হয়েছে, তাহলে দেখো হাফ এমভি স্কোয়ার, প্রথমে ধরো আমি প্রাথমিক ফার্স্ট পোর্শনের ক্ষেত্রে কল্পনা করি, ফার্স্টে আমি ধরলাম গতিশক্তি ছিল 2, ভি সমান আমি ভ্যালুটা ধরলাম 2, ঠিক আছে, এবং এমটাকে আমি কনস্ট্যান্টই ধরে নিলাম, তো ভি এর মানটা 2 ধরে আমি বসাচ্ছি, ঠিক আছে। তো হাফ ইন্টু এমটাকে আমি কনস্ট্যান্ট ধরলাম, এমটাকে এমই রাখলাম, আর ভি স্কোয়ার যদি তাহলে 2 স্কোয়ার হয়ে যাবে, তাহলে এই যে ভ্যালুটা বেরোবে হাফ আসবে ইন্টু এখানে চলে আসবে 4, তাহলে এটা গতিশক্তি সমান, গতিশক্তি সমান, ঠিক আছে, গতিশক্তি সমান।
হাফ এম ইন্টু 4, তো এখানে 2 কেটে যাবে, তাহলে আসবে 2m। তাহলে ফার্স্ট ক্ষেত্রে যেটা আমরা গতিশক্তি পেলাম সেটা হচ্ছে 2m। এরপর দেখো সেকেন্ড ক্ষেত্রে কী হবে। সেকেন্ড ক্ষেত্রে দেখো কী হয়। সেকেন্ড ক্ষেত্রে কী বলেছি, যে আমার ভেলোসিটি ছিল, যেটা ভেলোসিটি আমার 2 ছিল, অর্থাৎ গতিশক্তি 2 ছিল, এখানে ভেলোসিটি বলে দিয়েছে 2 গুণ, অর্থাৎ 2 দুগুণ মানে 2 ইন্টু 2 মানে হচ্ছে 4। এরপর সেক্ষেত্রে আমি গতিশক্তি দেখব, অর্থাৎ গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে মানটা বসাবো হাফ এম, এবার 4 স্কোয়ার যদি করা হয় তাহলে কত হবে 16, ঠিক আছে। তো 2 ইন্টু 8, তাহলে 2 দিয়ে কাটে মনে হচ্ছে 8, 8m। 8m, তাহলে আগে কী ছিল 2m, তাহলে এখন হবে যে 8m, তাহলে কত গুণ 4 গুণ, 2 4 8, যেহেতু আমার আছে 4, 2 4 8, তাই তো। তাহলে ক গুণ হলো 4 গুণ। তাহলে যদি গতিশক্তি কারোর দ্বিগুণ করা হয় তাহলে কি হবে সেই বস্তুটার, যে তোমার যদি বস্তুর গতিবেগ দ্বিগুণ করা হয় তাহলে গতিশক্তি পূর্বের কী হবে 4 গুণ হয়ে যাবে। এবার দেখো বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি কী হবে। বস্তুর শক্তি কিন্তু থাকতে পারে, কারণ বস্তুর অভ্যন্তরীণ শক্তি থাকতে পারে, ভরবেগ না থাকলেও একটা শক্তি কিন্তু থাকতে পারে, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনে মনে রাখতে হবে যে বস্তুর যদি ভরবেগ ছাড়াও বস্তুর শক্তি থাকতে পারে। এরপর অভিকেন্দ্র বল একটা কি, দেখো সংরক্ষী বল না অসংরক্ষী বল না কার্যহীন বল না কোনোটিই নয়। অভিকেন্দ্র বল একটি, কোনটি হবে কার্যহীন বল। এরপর দেখো কার্যহীন বল কাকে বলা হচ্ছে। ধরো বস্তুর ওপর একটা প্রযুক্ত বল প্রয়োগ করা হচ্ছে এবং বস্তুটা যদি সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে ক্রিয়া করে, বস্তুর উপর যে প্রযুক্তটা বল এবং বস্তুর সরণের অভিমুখে যদি ক্রিয়া করে তখন তাকে বলা হচ্ছে কার্যহীন বল, ঠিক আছে। তাহলে কার্যহীন বল কাকে বলা হচ্ছে, যদি বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হলো এবং সেটা যদি সরণের অভিমুখের সঙ্গে লম্বভাবে হয় তাহলে তাকে বলা হচ্ছে কার্যহীন বল। এরপর একটা ব্যক্তি যদি একটা সুটকেস নিয়ে হাতে সুটকেস ঝুলিয়ে হাঁটছে, তো সুটকেসের যে সরণ হচ্ছে সেটা অভিকর্ষ বলের সঙ্গে লম্বভাবে হচ্ছে, তাই তো। অভিকর্ষ বল লম্বভাবে থাকে, এক্ষেত্রে অভিকর্ষ বল হলো, তাহলে এই ক্ষেত্রে যে অভিকর্ষটা বল সেটা হচ্ছে তোমার কার্যহীন বল, ঠিক আছে। এবার দেখো পরের কোশ্চেন আছে, একটা হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর গতিশক্তি সমান, এক্ষেত্রে কী হবে। অর্থাৎ গতিশক্তি যদি সমান হয়, হাফ এমভি স্কোয়ারগুলো সমান হয়েছে, হাফ এমভি স্কোয়ার এই দুটো সমান, তাহলে দেখো ভারী বস্তুর ভরবেগটা বেশি হবে। গতিশক্তি যদি সমান হয় তাহলে ভারী বস্তুর অর্থাৎ ভারী বস্তুর ভরবেগ, ভর প্লাস বেগটা যেটা আছে সেটা কিন্তু বেশি হবে ভারী বস্তুর। 3টি মৌলিক একক দ্বারা গঠিত, নেক্সট কোশ্চেন, 3টি মৌলিক একক দ্বারা গঠিত স্কেলার রাশি হলো, একটা স্কেলার রাশির নাম বলতে বলেছে। তো 3টি মৌলিক, দেখো ঘনত্ব ডেন্সিটি সমান কি আমরা জানি মাস বাই ভলিউম, কিন্তু এটা হবে না। আয়তন এখান থেকে ভলিউম সমান পেয়ে যাবো আমরা তোমার মাস বাই ডেন্সিটি, ভলিউম সমান। এরপর দেখো দ্রুতি কি, দ্রুতি হচ্ছে সরণ বাই সময়। তাহলে সবগুলোর ক্ষেত্রেই দেখলাম এগুলো সব কিন্তু দুটো রাশি দ্বারা গঠিত, কিন্তু কার্যকে যদি আমরা ইউনিটটা বের করি তো কার্যের একক হলো mL/2, অর্থাৎ এখানে তোমার সেকেন্ড সময়ও আসছে প্লাস এখানে তোমার সরণ আসছে প্লাস ভর আসছে, ভর সরণ, তাই কার্য হলো 3টে একটা একক দ্বারা গঠিত একটা স্কেলার রাশি, ঠিক আছে। তাহলে কার্য এখানে অ্যান্সারটা হয়ে যাবে একটা স্কেলার রাশি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাব আমরা। বলছে যখন একটা ঘড়ির স্প্রিং সংকুচিত হয় তখন এটা যে শক্তি সঞ্চয় করে সেটা কী হলো, অভিকর্ষীয় স্মৃতিশক্তি না স্থিতিস্থাপক স্মৃতিশক্তি না গতিশক্তি না কোনটাই নয়। দেখো একটা স্প্রিং যখন সংকুচিত হচ্ছে তখন এটা একটা স্থিতিস্থাপক অবস্থায় থাকছে এবং স্থিতিস্থাপক থেকে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি লাভ করছে, মনে রাখতে হবে স্থিতিস্থাপক স্মৃতিশক্তি লাভ করে। এবার দেখো বস্তুর শক্তি ছাড়া বস্তুর ভরবেগ থাকতে পারে না। এর আগের কোশ্চেনটা আমরা জানলাম বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর শক্তি কিন্তু থাকতে পারে, কিন্তু বস্তুর শক্তি ছাড়া বস্তুর ভরবেগ কিন্তু থাকতে পারে না, ঠিক আছে। দুটো কোশ্চেনের মধ্যে ডিফারেন্স আছে, মনে রাখতে হবে যে বস্তুর যদি শক্তি ছাড়া বস্তুর ভরবেগ কিন্তু থাকতে পারে না, কিন্তু বস্তুর ভরবেগ ছাড়া বস্তুর কিন্তু শক্তি থাকতে পারে, মানে স্মৃতিশক্তি থাকতে পারে, ঠিক আছে। এবার দেখো একটা বন্দুক থেকে একটি গুলি ছড়ালো, বন্দুকটি প্রতিপক্ষ হলে বন্দুকের গতিশক্তি কি হবে, বন্দুকের গতিশক্তিটা কী হবে, গুলির গতিশক্তির থেকে বেশি হবে না গুলির গতিশক্তির থেকে কম হবে
না গুলির গতিশক্তি সমান হবে, না গুলির কোনোটি নয়। তো এটার অ্যান্সার হয়ে যাবে গুলির গতিশক্তি থেকে কম হবে। এরপর নেক্সট কোশ্চেন আছে, একটা বস্তুর ভর যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি পূর্বের। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনটা আছে যে আগের কোশ্চেনটা ছিল যদি গতিশক্তি অর্থাৎ গতিবেগ যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি কী হবে পূর্বের। আর এখানে দেওয়া আছে যদি ভরটা দ্বিগুণ হয়, আমরা এখানে বি স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরে নেবো। বি স্কোয়ারটাকে কনস্ট্যান্ট ধরে দেখো এই কোশ্চেনটা কী বলেছে, এমটা এখানে বলেছে যে দ্বিগুণ হয়ে গেছে। তো আমরা জানি হাফ এম বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার, এখানে আমাদের ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ভিটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে। এরপর দেখো ফার্স্ট কেস ধরলাম তোমার হাফ এম বি স্কোয়ার আছে, তো ধরে নিলাম ফার্স্টে আমার এমটা ছিল 2, ঠিক আছে, এমটা ছিল আমার 2। এরপর দেখো বি স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট ধরেছি, হাফ ইন্টু এম এর ভ্যালু যদি বসাই 2 ইন্টু ভি স্কোয়ারটা তো কনস্ট্যান্ট ধরেছি, ভি স্কোয়ার বসে হলো। তো এটা বেরোলো প্রথমবারের ক্ষেত্রে গতিশক্তি, যদি আমি ফার্স্ট কেস এটা ধরি, ফার্স্ট কেস যদি এটা ধরি তাহলে প্রথমবারের ক্ষেত্রে গতিশক্তি আছে বি স্কোয়ার। এরপর বলেছে যদি এটা ছিল ফার্স্ট কেস, এরপর সেকেন্ড কেসে কী হচ্ছে, এই যে ভরটা ছিল তার দ্বিগুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ এম প্রথম ক্ষেত্রে ছিল 2, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে হবে 4, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের গতিশক্তি কী হবে, হাফ এম বি স্কোয়ার যদি বসাই তাহলে হাফ ইন্টু 4 ইন্টু ভি স্কোয়ার, তাই তো। তাহলে প্রথম ক্ষেত্রে পড়েছিল 1 ভি স্কোয়ার, ঠিক আছে, কিছু নেই মানে 1 আছে, আর এখান থেকে হয়ে যাবে 2 ভি স্কোয়ার। তাহলে প্রথমবারে ছিল 1 ভি স্কোয়ার, সেকেন্ডবারে হচ্ছে প্রথমবারে ছিল 1 ভি স্কোয়ার, তাই তো, এখন হচ্ছে 2 ভি স্কোয়ার, তাহলে এর কত গুণ, দ্বিগুণ, তাই তো। তার মানে গতিশক্তি পূর্বের দ্বিগুণ হয়ে যায়। তাহলে এটার জন্য অ্যান্সার হয়ে যাবে যে একটা বস্তুর ভর যদি দ্বিগুণ হয় তাহলে বস্তুটির গতিশক্তি পূর্বের দ্বিগুণ হবে, ঠিক আছে। কিন্তু যদি আমার গতিবেগ থাকতো তাহলে হয়তো 4 গুণ হতো, ঠিক আছে, এটা বুঝতে পারলাম। এরপরে নেক্সট কোশ্চেন দেখো, অশ্ব ক্ষমতা কিসের একক। এই অশ্ব ক্ষমতা হলো আমাদের ক্ষমতার একক। এরপর দেখো এই ক্ষমতার এককে অশ্ব ক্ষমতা কাকে বলা হচ্ছে, এক অশ্ব ক্ষমতা সমান কত, এক অশ্ব ক্ষমতা সমান আমাদের এক অশ্ব ক্ষমতা যেটা আছে সেটাকে আমাদের 1 হর্স পাওয়ার বলা হয়, 1 এইচপি, এক অশ্ব ক্ষমতা 1 এইচপি বলা হচ্ছে, ঠিক আছে। এরপর 1 এইচপি সমান হচ্ছে আমাদের 746 ওয়াট, 746 ওয়াট, 1 এইচপির মধ্যে মানটা হচ্ছে 746 ওয়াট। এটা কিন্তু পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় এটা কোশ্চেন আসে, মানে একদম সরাসরি তুলে দেয় যে 1 এইচপি সমান কত ওয়াট, দিয়ে অনেকগুলো ভ্যালু দিয়ে দেয়। তো তোমাদেরকে তো মনে রাখতে হবে 1 এইচপি সমান 746 ওয়াট, ঠিক আছে। তো অশ্ব ক্ষমতা কিসের একক হলো আমাদের ক্ষমতার একক। এরপর দেখো আরও একটা কোশ্চেন আছে, এটা অপশনাল কেস আমি বলে দিচ্ছি। ধরো 1 এইচপি, 1 এইচপি সমান আমাদের জানলাম যে 746 ওয়াট, তাই তো, 746 ওয়াট। তো আমরা এটা ওয়াটে জানি সবাই, কিন্তু যদি এটাকে কিলো ওয়াটে বার করতে দেয় তাহলে তখন কী করবে, 1 এইচপি সমান 746 ওয়াট, তাই তো। আর এটা বলে দিয়েছে, ধরো বলে দিল যে 1 এইচপি সমান আমরা জানি যে 746 ওয়াট, তাই তো। এবার তাহলে 1 কিলো ওয়াট সমান যদি বের করতে দেয় কাউকে, 1 কিলো ওয়াট, 1 কিলো ওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, তাই তো, 1000 ওয়াট, 1 কিলো ওয়াট সমান কত। এরপর যদি বলে কত এইচপি, তাহলে দেখো আমরা কি জানি এটা সমান 1000 ওয়াট, তাই তো। এরপর 746 ওয়াট সমান কত, 1 এইচপি, তাহলে 1 ওয়াট সমান কত, 1/746। এরপর তাহলে 1000 ওয়াট, 1000 ওয়াট কেন করছি, 1000 ওয়াট মানে হচ্ছে 1 কিলো ওয়াট, তাহলে 1000 ওয়াট সমান আমরা কী পাবো, এখান থেকে যেটা পাবো যে 1000/746, ঠিক আছে। তো এটা ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাওয়া যায় 1.34 সামথিং, ঠিক আছে, 1.34 সামথিং এইচপি। তাহলে 1 কিলো ওয়াট যদি কোশ্চেন আসে 1 কিলো ওয়াট সমান কত এইচপি, তখন বলতে হবে 1.34 এইচপি, ঠিক আছে। এটাও কিন্তু কোশ্চেনে আসে, ঠিক আছে, এটা আমরা জানলাম। এরপর দেখো যে বলেছে যে বলের বিরুদ্ধে কার্যের উদাহরণের একটা উদাহরণ দিতে, তাই তো, একটা উদাহরণ, বলের বিরুদ্ধে কার্যের একটা উদাহরণ দিতে, বলের বিরুদ্ধে কার্যের উদাহরণ। তো সিঁড়ি দিয়ে উপরে ওঠা, না কোনো বস্তুকে ওপর থেকে নিচের দিকে নামানো, সিঁড়ি দিয়ে নিচে নামা। বলের বিরুদ্ধে কার্য মানে কি, আমি ওপর দিকে উঠছি এবং যদি ঢালটা নিচের দিকে থাকে তাহলে আমি কী হচ্ছে, আমার বলের বিপরীত দিকে কার্য, অর্থাৎ এটা যদি পাহাড় থেকে, পাহাড়ের ঢালটা তো নিচে থেকে,
তাহলে ওপর থেকে নিচে নামতে সুবিধা হবে, এটা কিন্তু বলেনি, বলে যে বলের বিরুদ্ধে কার্য করা। অর্থাৎ ধরো এটা যদি নদী থাকে একটা, এখানে যদি নদী থাকে, তো আমার এখানে একটা নৌকা আছে, তো নৌকাটা এদিক থেকে এদিকে গেলে কী হবে, এটা বলের বিরুদ্ধে কার্য, কিন্তু এদিক থেকে এদিকে গেলে বলের সঙ্গে কার্য, মানে বলের দিকে কার্য। তাহলে বলের বিরুদ্ধে কার্য উদাহরণ হলো সিঁড়ি দিয়ে উপরে ওঠা। সিঁড়ি দিয়ে যখন উপরে উঠছি আমাদের একটা বলের বিরুদ্ধে কার্য করতে হচ্ছে, কিন্তু যখন সিঁড়ি থেকে নিচে নামি খুব অনায়াসে নামতে পারি, কিন্তু সিঁড়ির উপর দিকে উঠলে একটু কষ্ট করতে হয়। এবার নেক্সট কোশ্চেন দেখো, কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উঁচু স্থানে নিয়ে গেলে ওর স্মৃতিশক্তি কী হবে? যদি উঁচু স্থানে নিয়ে যাওয়া যায় তাহলে ওর স্মৃতিশক্তি সবসময় বাড়বে। ঠিক আছে, ভূপৃষ্ঠ থেকে উপরের স্থানে নিয়ে গেলে ওর স্মৃতিশক্তি বাড়তে থাকবে। এবার কার্য একটা স্কেলার রাশি, কারণ কার্যের শুধু মান আছে, দিক বা অভিমুখ নেই, তার জন্য কার্য একটা স্কেলার রাশি। তো বন্ধুরা, এই ছিল আমাদের 25টি গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, অ্যান্ড প্লিজ গো অ্যান্ড কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।